আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনারা জমি কেনার পূর্বে আপনারা যে সকল জমিগুলো অ্যাভয়েড করে চলবেন, যে সকল জমিগুলো কিনবেন না, বা জমি কেনার পূর্বে আপনাদেরকে যে যে বিষয়গুলো মেনে চলতে হবে, যে যে বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে হবে জমি কেনার পূর্বে, সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। তো ভিডিওটি শুরু করা যাক। যেমন ১ নম্বর রয়েছে খাস জমি। খাস জমিটি হলো জমি কেনার সময় খোঁজ নিয়ে দেখবেন যেন সেটি খাস জমি কিনা। যে জমিগুলো সরাসরি সরকারের মালিকানাধীন থাকে সেগুলোকে খাস জমি বলা হয়। অনেক সময় অনেক প্রতারক জাল দলিল তৈরি করে খাস জমি বিক্রি করা হয়। আইনে বলা আছে, কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত থাকে ও সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে সেগুলো খাস জমি। সরকার এই জমিগুলো বন্দোবস্ত দিতে পারেন। সাধারণত ভূমিহীন ব্যক্তিরা সরকারিভাবে খাস জমি পায়। এজন্য জমি কেনার পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে দেখুন যে জমিটি খাস জমি কিনা। ২ নম্বরে যেটি রয়েছে সেটি হলো অর্পিত সম্পত্তি। অনেক হিন্দু নাগরিক তাদের জমিজমা পরিত্যাগ করে ভারতে চলে গেছেন এবং সেখানে নাগরিকত্ব লাভ করে বসবাস করছেন। তাদের অনেকেই ভূমি অর্পিত ও অনাবাসিক সম্পত্তি হিসাবে সরকারের তালিকাভুক্ত হয়েছে এবং এগুলো সরকারের তত্ত্বাবধানে রয়েছে। এই সকল জমি সরকার ছাড়া অন্য কেউ ক্রয় বিক্রয় করতে পারবে না। এজন্য যে কোনো জমি ক্রয়ের আগে খোঁজ নিন এগুলো সরকারের তালিকাভুক্ত অর্পিত জমি কিনা। ৩ নম্বরে যেটি রয়েছে সেটি হলো অধিগ্রহণ জমি বা এরূপ সম্ভাবনার জমি। রাষ্ট্র বা সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যেমন শিল্প কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, রেলপথ, সড়ক ও সেতুর প্রবেশপথ ও এ জাতীয় অন্য কিছুর জন্য জনগণের কোনো ভূমি যদি দখল করে নেয় তাকে বলা হয় অধিগ্রহণ। সরকার দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জমি অধিগ্রহণ করতে পারে। অনেকেই সরকারের অধিগ্রহণকৃত জমি প্রতারণা করে বিক্রি করে। এজন্য জমি ক্রয়ের পূর্বে ভূমি অফিসে খোঁজ নিয়ে জেনে নিন জমিটি সরকারের অধিগ্রহণকৃত জমি কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ করার সম্ভাবনা আছে কিনা। ৪ নম্বর হলো যাতায়াতের রাস্তা নেই এরূপ জমি। যে জমিটি ক্রয় করবেন সেটির মৌজা ম্যাপ যাচাই করে বা সশরীরে উপস্থিত হয়ে খোঁজ নিন যে জমিটিতে যাতায়াতের রাস্তা আছে কিনা। যে জমিতে যাতায়াতের ব্যবস্থা নেই এমন জমি ভুলেও কিনবেন না। ৪ নম্বর যে পয়েন্টটি সেটি হলো ইতিমধ্যে অন্যত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ কিনা। অনেক বিক্রেতা একই জমি কয়েকজনের কাছে বিক্রি করে, ফলে আসল বিক্রেতার কাছ থেকে ক্রয় করার পরও জমির প্রকৃত মালিক হওয়া যায় না। এই জন্য জমি ক্রয় করার পূর্বে খোঁজ নিন বিক্রেতা পূর্বে অন্য কারো কাছে জমিটি বিক্রি করছে কিনা বা বিক্রির জন্য বায়নার চুক্তি করেছে কিনা। এটির জন্য রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এর পূর্বে জমি হস্তান্তরজনিত কোনো দলিল রেজিস্ট্রি হয়েছে কিনা। ৫ নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো বন্ধকীকৃত জমি। অনেক সময় জমি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান বন্ধক বা মর্টগেজ থাকে, এমন জমি কখনোই ক্রয় করবেন না, কারণ বন্ধককৃত জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। ৬ নম্বর যেটি রয়েছে সেটি হলো কোনো আদালতে মামলায় আবদ্ধ জমি কিনা। অনেক সময় একই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলে। মামলা চলছে বা মামলা এখনও নিষ্পত্তি হয়নি এমন জমি কেনা উচিত নয়। ৭ নম্বরে যেটি রয়েছে সেটি হলো বিরোধপূর্ণ জমি। অনেক সময় ওয়ারিশ সূত্রে জমির মালিক হলে ঠিকমতো ওয়ারিশ সনদ বা বণ্টননামা করা হয় না। এসব জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে। এই সকল বিরোধপূর্ণ জমি কেনা কোনোভাবে উচিত নয়। কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় অংশীদারগণ অগ্রক্রয়াধিকার প্রয়োগ করতে পারেন, সুতরাং অংশীদারদের সম্মতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। ৮ নম্বর যেটি রয়েছে সেটি হলো দখলহীন জমি। যে কোনো জমির মালিকানার জন্য প্রয়োজন দলিল ও দখল, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। এজন্য যিনি জমি বিক্রি করছেন জমিটি তার দখলে আছে কি না জেনে নিন। যদি দখলে না থাকে তবে এমন জমি ক্রয় করা থেকে বিরত থাকুন। দখলহীন মালিকদের জমি ক্রয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে জমি দখলের জন্য ঝগড়া, দাঙ্গা ফ্যাসাদ ও মামলা মোকদ্দমা জড়িত হওয়ার সম্ভাবনা থাকে। ৯ নম্বর যেটি রয়েছে সেটি হলো নাবালকের নামে জমি কিনা। জমি যদি নাবালকের নামে হয়ে থাকে তবে সে জমি আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক ছাড়া বিক্রি করা যায় না। সাধারণত ১৮ বছরের নিচে ব্যক্তিকে নাবালক বলা হয়। এজন্য অনেকেই এমন জমি কিনে যা ওয়ারিশ সূত্রে কোনো নাবালকের অংশ আছে, কিন্তু নাবালক বড় হয়ে মামলা করলে জমিটি হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য এই ধরনের জমি কেনার ক্ষেত্রে সতর্ক হন।